প্রিয় দেশবাসী, সালাম আলাইকুম। আপনারা জানেন যে আর 2 দিন পরে পরশুদিন বাংলাদেশের আগামী যে অর্থ বছর আছে 2024-25-এর বাজেট ঘোষণা করা হবে বাংলাদেশের তথাকথিত ডামি সংসদে। এই অবৈধ সরকারের যারা অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তার পক্ষ থেকে। তো আমাদের নিশ্চয়ই আমরা যেহেতু এই সরকারকে বৈধ সরকার মনে করি না, জনগণের সরকার মনে করি না, কিন্তু তারপরও আমরা মনে করছি যেহেতু একটা বাজেট ঘোষিত হচ্ছে, জনগণের তরফ থেকে আমাদের এই ব্যাপারে যে আমাদের ধারণা, আমাদের চিন্তা, আমাদের মন্তব্য জাতির সাথে শেয়ার করা জরুরি। তো বাজেট নিয়ে আমাদের ভাবনাগুলো বলবার আগে আমি দেশের সাধারণ মানুষের জন্য বাজেটটা আসলে কি জিনিস সেটা একটু সাদামাঠা ভাষায় বলে দেওয়ার চেষ্টা করছি আর কি। বাজেট বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার আগামী 5 বছরের জন্য যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, এই আসার পরে সে দেশের মানুষের জন্য কি কি করবে, যে ওয়াদাগুলো দিয়েছিল সেগুলা বাস্তবায়ন করবার একটা প্রায়োগিক অ্যাটেম্পট। সেটা কি, যে যেমন ধরেন একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে বলা থাকে যে সে কালভার্ট করবে, ব্রিজ করবে, কোন এলাকার সাথে কোন এলাকায় সেতুর বন্ধন করবে, কি ধরনের ট্যাক্সেশন করবে, আমদানি কিভাবে স্মুথ করবে, রপ্তানি কিভাবে বাড়াবে, সেই বিষয়গুলো নিয়ে তার একটা ওয়াদা থাকে জাতির কাছে। এই ওয়াদাটা সে 5 বছর ধরে পূরণ করবে, এবং সেটা সে কিভাবে পূরণ করবে সেটা হচ্ছে যার ম্যান্ডেট নিয়ে, যেই জনগোষ্ঠীর ম্যান্ডেট নিয়ে, সম্মতি নিয়ে তারা ক্ষমতায় আসে, তাদের কাছ থেকে টাকা তুলে, চাঁদা তুলে, তাদের টাকা দিয়েই তারা আবার যা যা করবার জন্য ওয়াদা দেওয়া হয়েছিল সেগুলো তারা করবে। অতএব বাজেটে যাবার আগে আমাদের মুদ্রা কথা হচ্ছে, যেই সরকারের ম্যান্ডেট নাই, যেই সরকার নির্বাচিত না, যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, যাকে আমরা একটা দখলদার সরকার বলছি, জাতির কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে এমন একটা অবৈধ সরকারের সংসদে বাজেট পেশ করবার কোনো অধিকার আছে কিনা। কারণ সম্মতির সাথে বাজেটের একটা সম্পর্ক আছে, কারণ এই টাকাটা জনগণের টাকা। সে জনগণকে আইনি কাঠামোতে বাধ্য করবে ট্যাক্স দেবার জন্য, ভ্যাট দেবার জন্য, ডিউটি দেবার জন্য, কাস্টমস দেবার জন্য, এক্সেস দেবার জন্য। এই যে আয়গুলো আছে, সে জনগণের নামে ঋণ করছে, আইএমএফ থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইডিবি থেকে, এডিবি থেকে। সে জনগণের নামই আবার এই টাকাগুলো খরচ করবে। এখন প্রশ্ন হচ্ছে, জনগণের সম্মতি ছাড়া জনগণ থেকে টাকা নেওয়া, জনগণের নামে ঋণ করা, আবার সেটা জনগণের নামে খরচ করবার এই ম্যান্ডেট এই সরকারের নাই। এটা হচ্ছে বাজেট সম্পর্কে আমাদের প্রথম অবজারভেশন। তো দ্বিতীয় হচ্ছে যে বাজেট তাহলে আসলে কি করে। বাজেট হচ্ছে ধরেন একটা পরিবারের মতো করে চিন্তা করেন, যে আমি একটা কাজ করি, আমার এই পরিবারের কর্তা হিসাবে আমার 30,000 টাকা ইনকাম আছে। এখন আমার একটা চাকরি থাকলে আমার ওই 30,000 টাকা একটা সোর্স থেকে আয় হবে। কিন্তু যদি আমি মনে করি যে না, আমি সন্ধ্যায় অথবা বিকেলে আমি একটা ফ্রিল্যান্স কাজ করব, আমি অনলাইনে কাজ করব, অথবা আমি ব্যাচে 5 জন ছাত্রছাত্রী পড়াবো, তখন এটা আমার আবার একটা দ্বিতীয় তৃতীয় কাজের সোর্স তৈরি হবে। তাহলে একজন কর্তা ব্যক্তির একজন সংসারে আয়ের এক বা একাধিক সোর্স থাকতে পারে। সেটা তার চাকরি, তার ব্যবসা, তার ফ্রিল্যান্সিং, তার টিউশনি। তো একজন পরিবারের যেভাবে আয়ের কিছু সোর্স আছে, আবার ওই পরিবারেরই কিছু ব্যয়ের আবার কিছু খাত আছে। এই টাকাটা দিয়ে তখন ওই কর্তা ব্যক্তিটা কি করে, সে যেটা করে সেটা হচ্ছে যে সে বাড়িওয়ালাকে ভাড়ার টাকা দেয়, সে বিদ্যুতের বিল দেয়, সে গ্যাসের বিল দেয়, সে পানির বিল দেয়, সে ইন্টারনেটের বিল দেয়, সে তার বাচ্চা কাচ্চার স্কুল কলেজের বেতনের টাকা দেয়, তার বাবা মা স্ত্রী যদি অসুস্থ হয় তাকে ডাক্তারের কাছে নিতে হয়, ওষুধ কিনে দিতে হয়, বাচ্চা কাচ্চা যদি একটু আবদার করে তাকে একটু দোকানে নিয়ে ফুচকা খাওয়াতে হয়, স্ত্রীর আবদার করলে তাকে একটু কক্সবাজারে নিয়ে ঘুরায় নিয়ে আসতে হয়। তো এইরকম কি হয়, আমার অনেকগুলো ব্যয়ের খাত আছে। তো একজন পরিবারের এই জায়গা থেকে আমার আয়ের যেমন কয়টা জায়গা আছে, উৎস আছে, ঠিক তেমনি আমার কিছু ব্যয়ের খাত আছে। এখন সমস্যাটা হয় কখন, যখন আপনার আয়ের পরিমাণটা কম থাকে এবং ব্যয়টা বেড়ে যায়, তখন দেখবেন ওই পরিবারে সংকট, আমরা যেটাকে বলি অভাব, অনটন,
টানাপোড়েন, মধ্যবিত্তের টানাপোড়েনের কথা আমরা তখন বলি, যেটা লেগেই থাকে। কারণ হচ্ছে যে আমার মাসে আয় হচ্ছে 30,000 টাকা, কিন্তু আমি যে ব্যয়ের খাতগুলো বললাম সেটা বিভিন্ন কারণে 40,000 টাকা, 50,000 টাকায় চলে গেছে। আগে আমি যেই জিনিসপত্র কিনে বাজারের আমার যে দায় মেটাতে পারতাম সেটা কিনতে আমাকে এখন বেশি টাকা খরচ করতে হচ্ছে। অতএব এই মূল্যস্ফীতির কারণে কি হচ্ছে, আমার আয় বাড়ে নাই কিন্তু আমার ব্যয় বেড়ে গেছে। তখন আমাকে কি করতে হচ্ছে, আমার আরেকজনের কাছ থেকে এই টাকাটা কর্য করতে হয়। যে এই মাসে ডাক্তার দেখাইতে হচ্ছে জরুরি ভিত্তিতে বাচ্চাকে, আমাকে তখন 10,000 টাকা ধার করতে হয় একজনের কাছ থেকে। এই ধারটা আমি তখন কিভাবে শোধ করব? আমি বলছি যে আমি আগামী মাসে শোধ করব, কিন্তু আগামী মাসে যদি আমার আয় না বেড়ে থাকে তখন কি হবে? এই ঘাটতিটা হচ্ছে ঋণ আকারে, দেনা আকারে এই কর্তা ব্যক্তির উপরে থেকে যাবে। তো বাজেট বোঝার ক্ষেত্রে হচ্ছে আপনি শুধু এক্সাম্পলটা ধরে রাখেন যে একটা পরিবারের কিছু আয়ের উৎস আছে, এক বা একাধিক, একটা পরিবারের কিছু ব্যয়ের খাত আছে। যদি আয় মোতাবেক ব্যয়কে যোগান দেয়া না যায় তখন ওই পরিবারকে কিছু ঋণ করতে হয়, কর্য করতে হয়। এই কর্যটা যদি আবার সময় মতো পরিশোধ করা না যায় অতিরিক্ত আয় দিয়ে, তখন ওইটা পরিবারের দায় দেনা ঋণ আকারে বিবেচিত হয়। এই বাস্তবতাতে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের একটা বাজেট তৈরি করে একটা সরকার। সে কি করে, যে কতগুলো আয়ের উৎস আছে আমাদের, যে রাষ্ট্র চাঁদা তোলে, টাকা তোলে, সেটার একটা প্রথম উৎস হচ্ছে সে কর আরোপ করে আমাদের উৎপাদনের উপরে, আমাদের আয় উপার্জনের উপরে। যে আমি যদি 3.5 লক্ষ টাকার উপরে বছরে বেশি টাকা ইনকাম করি, ওই বেশি টাকার উপরে আমাকে একটা নির্দিষ্ট হারে রাষ্ট্রকে দিতে হবে। আমি যদি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করি, আমি একটা টেলিভিশন আনলাম জাপান থেকে, এই টেলিভিশনটার উপরে আমাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে, যেটাকে আমরা কাস্টমস বলি, ভিএটি বলি। আমি যদি সার্ভিস প্রোভাইড করি, আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন, আপনি দেখবেন মিষ্টির দোকানে যে আপনাকে সুলতানস ডাইনিং এ খাওয়ার পরে আবার 15% এক্সট্রা ভ্যাট দিতে হচ্ছে, যে আপনি এই খাবারের একটা সার্ভিস একটা রেস্টুরেন্ট থেকে নিয়েছেন। এইগুলো হচ্ছে সরকারের আয় উপার্জনের একটা মৌলিক উৎস। সরকারের আয়ের আর একটা বড় উৎস হচ্ছে কর্য। ওই যে আপনাকে পরিবারের কথা বললাম, যে সরকার যখন মনে করছে যে আমি এই বছর কি কি করতে চাই সেটা করবার মতো টাকা আমার কাছে নাই, তখন আমাকে কি করতে হচ্ছে, আমাকে বিভিন্ন জনের কাছ থেকে কর্য করতে হয়। তো রাষ্ট্র ব্যক্তির কাছে কর্য করতে পারে না। রাষ্ট্র কর্য করতে পারে কাদের কাছ থেকে? ব্যাংকের কাছ থেকে কর্য করতে পারে। সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে বলতে পারে যে আমার 20,000 কোটি টাকা দরকার। তখন ব্যাংক একটা সুদের হার নির্ণয় করে দিয়ে এই টাকাটা ব্যক্তিকে যেভাবে কর্য দেয়, রাষ্ট্রকেও সে কর্য দিতে পারে। রাষ্ট্র কর্য করে কার কাছ থেকে? আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে কর্য করে, যেটার নাম আপনারা প্রায় শোনেন। বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল অথবা আইএমএফ বলি, এডিবি বলি, আইডিবি বলি, জাইকা বলি, সাউথ কোরিয়া বলি, ভারত বলি, চায়না বলি, এই বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র কর্য করে। রাষ্ট্র আরো কিছু ভাবে টাকা উপার্জন করে, আয় করে। সেটা হচ্ছে দেখবেন যে আমরা রাষ্ট্রের লটারি তৈরি করতে পারে, বন্ড তৈরি করতে পারে, ট্রেজারি বন্ড ছাড়ে। তারপরে দেখবেন যে আপনার রাষ্ট্র বিভিন্ন সুদে বিভিন্ন জিনিস, সার্টিফাইড ইনস্ট্রুমেন্ট দেয় জনগণকে, যে আপনি যদি 10,000 টাকা এই প্রজেক্টে বিনিয়োগ করেন, আপনাকে আমি 10%, 12% হারে লভ্যাংশ সুদ দেব। তখন নাগরিকরা ওই প্রজেক্টগুলোতে ইনভেস্ট করে আবার সুদের জন্য, লাভের জন্য করে, রাষ্ট্র ওখান থেকে টাকা উপার্জন করে। তো মৌলিকভাবে হচ্ছে এইগুলো হচ্ছে রাষ্ট্রের আয়ের সোর্স। এগুলো হচ্ছে সে এখন ব্যয় করে। তো ব্যয় করে কোথায় কোথায়? ব্যয় করে হচ্ছে রাষ্ট্র দুইটা মৌলিক খাত বলে আর কি, ব্যয়ের খাত রাষ্ট্রের। একটা হচ্ছে উন্নয়নশীল খাত, যেটাতে দেখবেন যে আপনার রাষ্ট্র প্রতি বছর কিছু উন্নয়ন কর্মকাণ্ড করে, রাস্তা বানায়, হাসপাতাল বানায়, ব্রিজ বানায়, কালভার্ট বানায়, সেতু বানায়। এই যে উন্নয়ন কর্মকাণ্ড, এটা একটা উন্নয়নশীল খাত। রাষ্ট্রের এখানে একটা বড় অঙ্কের টাকা ব্যয় করতে হয়। বাইরে যেটা আছে, একটা অনুন্নয়নশীল খাত আছে। সেই খাতটার মধ্যে কি কি পড়ে? যেমন ধরেন আমার রাষ্ট্রের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তাদেরকে এই রাষ্ট্র প্রতি বছর বেতন দেয়, প্রতি মাসে বেতন দিতে হয় তাকে, ওই আয়ের টাকা দিয়ে বেতন দেয়। রাষ্ট্র আরো কিভাবে খরচ করে? এই যে আমি বিভিন্ন জায়গা থেকে আমি যে কর্য করলাম, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইএমএফ থেকে, এডিবি থেকে,
এখানে আমাকে সুদ দিতে হচ্ছে, এই সুদের টাকাটা আবার শোধ করতে হয়। সুদের টাকা মূল টাকার সাথে মিলায়ে শোধ করতে হয়, কখনো কখনো মূল টাকাটা শোধ করা না পারলে শুধুমাত্র সুদের কিস্তি শোধ করতে হয়। তো রাষ্ট্র এই জায়গাগুলোতে তখন আবার এই টাকাটা ব্যয় করে। তাহলে এই হচ্ছে আমার বাজেটের একটা রাষ্ট্রের পক্ষ থেকে সোজা সাদামাঠা ভাষায় যে বাজেট আসলে কি করে। এখন আমরা রাষ্ট্রের বাজেটে চলে আসি, যে আমরা শুরুতে বলেছি যে এই বাজেট দেবার এবং এই বাজেট বাস্তবায়ন করবার জন্য বর্তমান অবৈধ সরকারের প্রধানতম সংকট হচ্ছে তার রাজনৈতিক বৈধতা নাই। যেই সরকারের রাজনৈতিক বৈধতা থাকে না, সে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারে না, সে কোনো বাজেট বাস্তবায়ন করতে পারে না, পারছে না। আমরা দেখতে পাচ্ছি, আমরা কয়দিন আগে খবরে দেখলাম যে চলমান অথবা সিদ্ধান্ত হয়ে গেছে, কিছু খরচও হয়ে গেছে, এমন 300-350 প্রকল্প সরকার বাতিল করে দিয়েছে। একটা বলছে আমাদের কাছে টাকা নাই, দ্বিতীয়ত বলছে যে এটা এখন আর জরুরি না। তাহলে যে প্রকল্প বাতিল করে দিল, আমি একটা কাজের 10 কিলোমিটার একটা রাস্তার জন্য প্রকল্প হাতে নিলাম, 1 কিলোমিটার করার পরে যে আমি যেটা বাতিল করে দিলাম 10 বছর পরে, তো 10 বছরে বাজেট থেকে এই রাস্তার পিছনে তো টাকা দেওয়া হয়েছে, টাকাগুলো গেল কোথায়? কোনো অডিট নাই, কোনো জবাবদিহিতা নাই। তাহলে রাষ্ট্র, কেন বলছি যে একটা বৈধতা ছাড়া রাষ্ট্র বাজেট কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারে না, পারবে না। এটা একটা এক্সাম্পল দিলাম যে 300-350 প্রকল্প যে অ্যাব্রাপ্টলি বাতিল করে দিতে হয়েছে, কারণ হচ্ছে এই রাষ্ট্রে তার বৈধতা নাই, জবাবদিহিতা নাই। রাষ্ট্রের দেখবেন যে একটা বড় অঙ্কের কথা, প্রচুর অঙ্কের কথা রাষ্ট্র বলে বাজেটের ব্যাপারে। তার ভিতর এখন বলা হচ্ছে যে আমাদের 8 লক্ষ কোটি টাকার মতো প্রায় বাজেট এই বছর ঘোষিত হবে। আমার আয় কত আসলে? বাংলাদেশ রাষ্ট্রের আয় হচ্ছে 3.5 লক্ষ কোটি টাকার মতো। এটা সহজ করে বললে কি হবে, যেমন ধরেন 1 লক্ষ কোটি টাকাতে 10 বিলিয়ন, তাহলে 3.5 লক্ষ হচ্ছে 35 বিলিয়ন ডলার হচ্ছে আমার বছরে আয়। এই রাজস্ব, ট্যাক্স, ভ্যাট এগুলো সব থেকে আমার আয় হয়। 35 বিলিয়ন জিনিসটা কি? এই যে উচ্চ মূল্যের দুর্নীতিগ্রস্ত একটা পদ্মা সেতু করেছে না বাংলাদেশে, এটা করতে 3 বিলিয়ন ডলার খরচ হয়েছে, 3 বিলিয়ন ডলার খরচ হয়েছে। তাহলে এর মানে হচ্ছে 12টা পদ্মা সেতু করবার মতো টাকা এই রাষ্ট্র প্রতি বছর উপার্জন করে। কিন্তু ব্যয় করবার চিন্তা কি করছে দেখেন, রাষ্ট্র 80 বিলিয়ন ডলার ব্যয় করবার পরিকল্পনা করছে রাষ্ট্র। আমার আয় হচ্ছে ধরেন 35 টাকা, আমি মাসে ব্যয় করবার পরিকল্পনা করছি 80 টাকা। তাহলে এই টাকাটা আসবে কোত্থেকে? প্রথম প্রশ্ন। তাহলে রাষ্ট্র পরিবারের কথা চিন্তা করেন। এখন আমি কি প্রথমবারের জন্য এই টাকাটা ঋণ করছি? আমি তো গত বছরের পর বছর ধরে এইরকম ঋণ করেই যাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের কাছে 5 বিলিয়ন ডলারের পাওনা আছে বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশন এবং প্রতিষ্ঠানের, যাদের কাছ থেকে আমরা তেল গ্যাস কিনেছি, যারা বিমানের টিকিট বিক্রি করেছে, বিদেশের যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের লাভের টাকা দেয়া যাচ্ছে না। এইরকম অনেক প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পায়, ন্যূনতম 5 বিলিয়ন ডলার টাকা পায়, আমরা দিতে পারছি না রাষ্ট্র। তাহলে এই বাস্তবতায় দেখেন যে সরকার বলছে যে সে 80 বিলিয়ন ডলারের একটা বাজেট প্রস্তাব করবে পরশুদিন, যেখানে আমার রাষ্ট্রের উপার্জন হচ্ছে 35 বিলিয়ন ডলারেরও কম। তাহলে এই পরিমাণ টাকা বলতেছে, তাহলে আমি উপার্জন বাকিটা কোত্থেকে করব? বলা হচ্ছে যে এই 80 বিলিয়ন ডলারের মধ্যে থেকে আমি আরো 14-15 বিলিয়ন ডলার এই বছর ট্যাক্স বাড়াবো। কিন্তু এটা বাড়ে নাই তো, গত অনেক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি বারবার বলা হচ্ছে যে এটা আমরা 4 লক্ষ কোটি টাকা ট্যাক্স আদায় করব, রেভিনিউ কালেকশন করব, 5 লক্ষ কোটি টাকা করব। কই, আমরা করতে পারি নাই তো। দেশের অর্থনীতির অবস্থা ভালো না, দেশের ইম্পোর্ট কমে গেছে, এক্সপোর্ট কমে গেছে, ডলার রিজার্ভের সংকট চলছে, দেশে বিদেশি বিনিয়োগ নাই। তাহলে কোন বাস্তবতায় সরকার দাবি করছে যে আমরা আগামী বছর আমাদের আয় উপার্জন বাড়াতে পারবো, আমাদের রেভিনিউ কালেকশন বাড়বে? ব্যবসায়ীরা বলছে এটা জুলুম, বলছে যে আমরা ইতিমধ্যে ট্যাক্স, ভ্যাটের বিভিন্ন বৈধ, অবৈধ, সরাসরি, তারপরে ইনডাইরেক্ট ট্যাক্সেশন দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, আমাদের কোনো অবস্থা নাই ট্যাক্স দেবার। তাহলে বরাবরের মতো একটা ঘাটতি বাজেট করবে, ডাবলেরও বেশি। হ্যাঁ, আপনি কিছু টাকা এক্সট্রা করতে পারেন, যে 35 বিলিয়ন ডলারের জায়গায় আপনি 40, 45, 50 বিলিয়ন ডলার করতে পারেন।
$80 বিলিয়ন। আমরা মনে করি যে সাইজের বাজেটের কথা চিন্তা করা হচ্ছে এটা খুবই রং হেডেড ডিসিশন হবে এবং এটা বাস্তবায়নযোগ্য হবে না। ইতিমধ্যে আমরা দেখলাম যে গত এপ্রিল মে পর্যন্ত আমাদের যে উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত ছিল তার অর্ধেকটাও বাস্তবায়ন হয় নাই। বাজেট শেষ হয়ে যাচ্ছে বছর। আমাদের গত বছরের বাজেটে যে উন্নয়ন পরিকল্পনা করা হয়েছিল যে আমরা কয়টা ব্রিজ করব, কয়টা রাস্তা করব, কালভার্ট করব, সেই পরিমাণ কাজের অর্ধেকটাও বাস্তবায়িত হয় নাই। টাকা নাই পরিকল্পনার অভাবে এবং মন্ত্রণালয়গুলো খরচ করতে পারছে না। এরপরে দেখেন তাহলে সরকার এগুলো করছে কেন? সরকার প্রচুর মিথ্যাচার করছে আমাদের সাথে। দেখবেন যে 2 বছর পরে 26 সালে নাকি আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। আমাদের এখন প্রায় $3000 মাথা পিছু আয় আছে বছরে। এইটা আরো বাড়বে এবং আমরা একটা পর্যায়ে গিয়ে এই নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে থাকবো না, আমাদের মর্যাদা বেড়ে যাবে। কিন্তু এটা বারবার কোনো লক্ষণ আমরা ডেটার মধ্যে দেখতে পাচ্ছি না এবং এটা করবার মধ্য দিয়ে রাষ্ট্রের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সেটা আরো বাড়বে বলে আমরা মনে করছি। এরপরে দেখেন যে সরকার বাজেট বাড়াচ্ছে কিন্তু আমরা মন্ত্রণালয়গুলোর খবর দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রণালয় তাকে যে গত বছর যে টাকাটা দেওয়া হয়েছিল টাকাটা সে খরচ করতে পারছে না। যেমন আমরা রিসেন্টলি দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার দেয়া এই বছরের বাজেটের টাকার 30-40% এখনো খরচ করতে পারে নাই। তাহলে যে মন্ত্রণালয়গুলো গত বছরের টাকা খরচ করতে পারে নাই তাকে এই বছর কেন আবার টাকা বাড়িয়ে দিচ্ছেন? তাকে অডিট করা হচ্ছে না? তাহলে গত বছর এত বেশি টাকা তাকে কেন দিয়েছিলেন? এই টাকাটা হচ্ছে দুর্নীতির মধ্যে চলে যাবে আর কি। প্রকল্পের নামে এই টাকাটা আগামী 1-2 মাসের ভিতরে দেখবেন যে বর্ষা পানির মতো করে ভেসে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে চলে যাবে বিভিন্ন জায়গাতে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা। এবং দেখেন এই যে ঘাটতি বাজেটটা যেটা হয় দিন শেষে এই ঘাটতিটা জমতে জমতে ঋণে পরিণত হয়। আমরা এর আগে বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রের দেশি এবং বিদেশি ঋণের পরিমাণ এখন $300 বিলিয়ন। মানে 100টা পদ্মা সেতু করবার মতো টাকা হচ্ছে আমার রাষ্ট্রের ঋণ। মাথা পিছু কয়েক লক্ষ টাকা আমার আপনার সবাই আমরা ঋণগ্রস্ত। এই অবস্থায় দেখেন বাস্তবতা কোথায় দাঁড়িয়েছে। এই আসন্ন বাজেটে $12 বিলিয়ন শুধু ঋণের সুদ দিতে হবে। আমার উপার্জন কিন্তু 35 বিলিয়ন, মনে রেখেন। আমি $80 বিলিয়ন একটা বাজেট করছি, তার ভিতরে আমাকে $12 বিলিয়ন দিতে হবে শুধু আগের নেয়া যে কর্জ, এই কর্জের সুদ। মানে 4টা পদ্মা সেতুর পরিমাণ টাকা আমাকে সুদ দিতে হবে এই বছর। তাহলে আমরা মূল কাজ করব কখন? তাহলে এই যে 3 টাকার কাজ 30 টাকা দিয়ে ঋণ করে করতে করতে আমরা রাষ্ট্রকে আজকে কোথায় নিয়ে আসছি? আপনি ব্যক্তি পরিবারের কথা চিন্তা করেন যে আপনার 30,000 টাকা ইনকাম, 50,000 টাকা খরচ, প্রতি মাসে আপনি 20,000 টাকা করে কর্জ করছেন, ঋণ করছেন। এই কর্জটা করতে 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 12 মাস পরে গিয়ে এটা কোথায় দাঁড়াবে? এই টাকাটা তখন আপনি শোধ করবেন কিভাবে? রাষ্ট্র একইভাবে স্টাক হয়ে গেছে। কর্জ করে ঋণ করে ঘি খেতে খেতে এবং লুটপাট করতে করতে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা ঋণের ফাঁদে, ডেট ট্র্যাপ কান্ট্রি বলে, ঋণের ফাঁদে ফেলে দিয়েছে এই সরকার গত 15 বছরে। এরপরে দেখেন তাহলে এই টাকাটা উঠাবে কিভাবে? আমার আপনার উপরে যাচ্ছে তাই ভ্যাট এবং ট্যাক্স আরোপ করে, যা ট্যাক্সের মধ্যে পড়ার কথা না। 3.5 লক্ষ টাকা ট্যাক্স, আপনার 50,000 টাকা যদি সিপিডির হিসাবও ধরেন, ঢাকা শহরে একটা পরিবারের ন্যূনতম খেয়ে বাঁচতে 60-65 হাজার টাকা দরকার। তাহলে আপনি আমাকে ঋণের রেয়াত দিচ্ছেন বছরে 3.5 লক্ষ টাকা। কয় টাকা হচ্ছে? মাসে আমার কয় টাকা হয় তাতে? 50,000 টাকা। তাহলে আমার তো সাফিসিয়েন্ট ইনকামই নাই ন্যূনতম খেয়ে পড়ার ক্ষেত্রে, কিন্তু আপনি আমাকে আবার ট্যাক্স দিতে, কর দিতে বাধ্য করছেন। আমি 2 মাসে হয়তো একদিন রেস্টুরেন্টে খাই, গরিব পরিবার, নিম্নবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার, তাকে আবার সেদিন ভ্যাট দিতে হয়। সে সুলতানস ডাইনে খেলো কেন? তাহলে এই ট্যাক্স ভ্যাট আদায়ের নামে রাষ্ট্র যেটা করছে সে আমার উপরে জুলুম করছে এবং আমার উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে। এটা আমার জরিমানা যে আমি কেন 3 মাস পরে একদিন বেলি রোডে গিয়ে সুলতানসের ডাইনে বিরিয়ানি খাইতে গেলাম। এটা হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আমার জরিমানা, এই জন্য আমাকে ভ্যাট দিতে হচ্ছে। অতএব রাষ্ট্র এই কাজগুলো করে যাচ্ছে। এরপরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুদ্রাস্ফীতি যেটা নিয়ন্ত্রণ করবার জায়গা, সেই মুদ্রাস্ফীতি মানে পণ্যের দাম যে বাড়ছে, আয়ের সাথে ব্যয় যে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, সেইটা সারা দেশের অর্থনীতিবিদ এবং
গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষজন বারবার বলবার পরেও এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করবার ব্যাপারে কোনো নীতি সহযোগিতা আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি না। বরং দেখতে পাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রের যে ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসি, যে রাজস্ব আদায়ের যে নীতিমালা, অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার নীতিমালার সাথে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রা নীতিমালা, এটার সাথে এটা মিলছে না। দেখবেন যে সুদের হার বাড়ায়, কমায়, ওপেন করে দেয়, কোনো নোটিশ ছাড়া ডলারের রেট, কারেন্সি রেট, এক্সচেঞ্জ রেট বাড়িয়ে দিল, তারপরে হচ্ছে একটা কাজ করবে বলছে আবার করে না, ব্যাংকগুলোকে মার্জ করে দিবে বলছে আবার ব্যাংকগুলোকে মার্জ করছে না। এই যে মানে পারস্পরিক সামঞ্জস্যহীন সিদ্ধান্ত, এইটা বাংলাদেশের অর্থনীতিকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আমরা ডলার রিজার্ভের কথা বলেছি, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নাই অলমোস্ট, কারণ বিদেশ থেকে যারা বিনিয়োগ করছেন তাদের এখানে প্রচুর হয়রানি হচ্ছে, হেনস্থা হচ্ছে এবং তাদের লাভের টাকা তারা বাংলাদেশ থেকে নিতে পারছে না। অতএব এফডিআই তারা অ্যাট্রাক্ট করতে পারছে না। আর বিদেশি বিনিয়োগ না আসলে যেটা হচ্ছে, জব তৈরি হচ্ছে না বাংলাদেশে। প্রচুর বেকার, লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট প্রতি বছর জব মার্কেটে আসছে কিন্তু সে চাকরি পাচ্ছে না। তো এইরকম একটা বাস্তবতাতে হচ্ছে পরশুদিন বাজেট ঘোষণা হচ্ছে। আর একটা সমস্যা যেটা করছে, আপনারা প্রায় শুনছেন যে ব্যাংকগুলোতে আমাদের তারল্য নাই। ব্যাংকগুলোতে যে আমরা টাকা জমা রাখি, ব্যাংক কি করে এই টাকাগুলো দিয়ে? ব্যাংক হচ্ছে এই টাকাগুলো সম্ভাব্য যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে টাকাটা কর্জ দেয়। তারা একটা দোকান করে, একটা প্রতিষ্ঠান করে, একটা শিল্প কারখানা তৈরি করে। এই শিল্প কারখানা তৈরি করলে যেটা হয়, মানুষজনের চাকরি হয়। কিন্তু যারা উদ্যোক্তা, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে কিছু একটা করতে চান, তারা ব্যাংকে থেকে টাকা পাচ্ছেন না, কারণ সরকার ইতিমধ্যে ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়ে নিয়েছে যে ব্যাংকে দেবার মতো টাকা নাই। তারপরে রয়েছে ব্যাংকের লুটপাট, যাচ্ছে তাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারের বড় বড় বিগ শট যারা আছে, অলিগার্ক যারা আছে, এই মাফিয়ারা ব্যাংক লুটপাট করে খালি করে ফেলেছে, দেবার মতো টাকা নাই। এ কারণে যেটা হচ্ছে, আমাদের লক্ষ লক্ষ তরুণদের চাকরির কোনো বাস্তবতা তৈরি হচ্ছে না। খেলাফি ঋণ দেখেন, 55 বিলিয়ন ডলারের উপরে খেলাফি ঋণ আছে বাংলাদেশে এখন, কিন্তু সরকার এটা স্বীকার করে না। সরকার এটাকে খুব একটা অল্প অ্যামাউন্টে নিয়ে আসছে, যে এটাকে রিশিডিউল করে ফেলেছে, কিছু অংশ মাফ করে দিয়েছে, কিছু অংশ মামলা মোকদ্দমাতে আছে, তো ওইটা বলে নাই, কিছু অংশ গোপন করে রাখছে। সব মিলিয়ে এই তথ্যগুলো আমাদের সামনে প্রকাশ করছে না। খেলাপি ঋণ আদায় না করতে পারার একটা বড় বাস্তবতাতে হচ্ছে কিন্তু ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে। আমি টাকাটা কর্জ দিয়েছি কিন্তু টাকাটা ব্যাংকে ফেরত আসছে না, অতএব আমি আর বিনিয়োগের জন্য টাকা অন্যদেরকে ধার দিতে পারছি না। এরপরে দেখেন যে বাজেটে সাবসিডি দেওয়া হয় বিভিন্ন খাতকে, যেমন ধরেন আমাদের বিদ্যুৎ খাতে সাবসিডি আছে সামান্য কিছু, এইটা সরকার কমিয়ে ফেলবে বলছে, বছরে 4 বার করে বিদ্যুতের দাম বাড়াবে, কমিয়ে ফেলবে। আমাদের কৃষকদেরকে সাবসিডি দেওয়া হয় গম, সার কেনার ক্ষেত্রে, কীটনাশক কেনার ক্ষেত্রে, বীজের ক্ষেত্রে, এগুলো তারা কমিয়ে ফেলবার চিন্তা ভাবনা করছে। তো সাবসিডি যেখানে লুটপাট হচ্ছে সাবসিডির নামে, সেই লুটপাটের জায়গাতে দেখবেন সরকার সাবসিডিটা বন্ধ করছে না। কোথায় লুটপাট হচ্ছে? কুইক রেন্টালে লুটপাট হচ্ছে। সাবসিডি দিয়ে প্রায় 32 থেকে 35 হাজার কোটি টাকা, ধরেন 3-3.5 বিলিয়ন ডলার সরকার সাবসিডি দিচ্ছে কুইক রেন্টালে। বড় বড় বিগ শট গুলো 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে ডলারে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। বারবার বিশেষজ্ঞরা বলেছে সাবসিডি এখান থেকে কাট করেন, এখান থেকে কাট করে বিদ্যুতে, গ্যাসে সাবসিডি বাড়ান, বিশেষ করে যারা ইনভেস্ট করছে। ব্যবসায়ীরা বারবার বলছে যে আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা করেন, তা না হলে আমরা কোম্পানি চালাতে পারবো না, আমাদের লাভ হবে না, আমরা কাজ ডেলিভার করতে পারবো না, আমাদের কর্মী ছাঁটাই করতে হবে। অতএব সরকারের পলিসিতে দেখেন, বাজেটে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না বারবার, যে যেখানে সাবসিডি দেওয়া দরকার সেখানে দেওয়া হচ্ছে না, আর যেখানে দেওয়া উচিত না, যেখানে টাকা লুটপাট হচ্ছে সাবসিডির নামে, সেখানে সাবসিডি চলমান রেখেছে। আমরা এটার প্রতিবাদ করছি এবং এটা বাতিলের দাবি জানাচ্ছি। তারপরে দেখেন যে ওভারঅল যে খরচ কমাইতে হবে, যে আমি এর আগে যে আপনাদের পরিবারের যে এক্সাম্পলটা দিয়েছি, যে আমি 30,000 টাকা মাসের ইনকামের বিপরীতে যদি প্রতি মাসে 50,000 টাকা খরচ করি, এটা এক সময় আমি আর ম্যানেজ করতে পারবো না। মানুষ প্রতি মাসে আমাকে 20,000 টাকা ধার দেবে না, এটা এক সময় হোল্ড হয়ে যাবে এক জায়গাতে এসে। তো আমাদের কি করতে হবে? আমাদের খরচ কমাইতে হবে। যে আমাদের তাহলে খরচ কোথায় কমাইতে হবে?
বাংলাদেশে যে পরিমাণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে পরিমাণ কাজ করেন, তার ১০ ভাগের ১ ভাগ কর্মকর্তা কর্মচারী দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব। অতএব এই কর্মকর্তা কর্মচারীদের পিছনে কিন্তু আমরা ৯ থেকে ১০ বিলিয়ন ডলার খরচ করি প্রতি বছর। আপনার যে ডিপার্টমেন্টে একজন ডেপুটি সেক্রেটারিকে দিয়ে কাজ করানো যাবে, সেখানে আমি ১০ জন ডেপুটি সেক্রেটারিকে কেন রাখবো? যেই মিনিস্ট্রিতে আমার ২ জন জয়েন্ট সেক্রেটারি হলে চলে, সেখানে আমি ৭ জন জয়েন্ট সেক্রেটারি কেন রাখবো? যেই মিনিস্ট্রিতে আমার কোনো সচিবের প্রয়োজন নাই, আমি ৩টা মিনিস্ট্রি একটা সচিবকে দিয়ে করাতে পারি, সেখানে আমি ৩ জন সচিবকে কেন বেতন দেব, কেন সুযোগ সুবিধা দেব? তো সরকার খরচ কমানোর এই জায়গাগুলোতে মোটেই আগ্রহ দেখাচ্ছে না। বরং দেখবেন কয়দিন আগে আসছে যে কৃষি সচিব এক ভদ্রমহিলা দেখলাম, তিনি ১২ মাসে ১১ বার বিদেশ সফর করেছেন, যদিও সরকারের সিদ্ধান্ত ছিল যে কোনো বিদেশ সফর থাকবে না। তো এইভাবে দেখা যাচ্ছে রাষ্ট্রের টাকা লুটপাট হচ্ছে, যাচ্ছে তাই। খরচ কমানোর কোনো পরিকল্পনা, ইফেক্টিভ কোনো প্ল্যান আমরা রাষ্ট্রের কাছ থেকে দেখতে পাচ্ছি না। খরচ কমানোর আর একটা জায়গা হচ্ছে লুটপাট। দেখবেন যে রাস্তা কিলোমিটারে করতে যত টাকা লাগার কথা, বাংলাদেশে সেই টাকা অনেক বেশি টাকা লাগছে। পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা লাগে বাংলাদেশে রাস্তা করতে, ব্রিজ করতে, কালভার্ট করতে। অতএব এই লুটপাটের যে খরচের ব্যাপারটা আছে, এইটা বন্ধ করতে হবে। বন্ধ করে দেখা যাবে যদি আপনি লুটপাট বন্ধ করতে পারেন, খরচ কমাইতে পারেন, তাহলে দেখবেন আমার যে আয় আছে ৩৫ বিলিয়ন ডলার, এটা দিয়েই আমি ৮০ বিলিয়ন ডলারের কাজ ইফেক্টিভলি করতে পারবো। এটা করা সম্ভব। এটাতে আপনাকে স্মার্ট হইতে হবে এই কাজটা করবার জন্য। এরপরে দেখেন যে আমরা খরচ কোথায় কমাবো। আমাদের লোন নেওয়ার যে হিড়িক পড়ে গেছে আননেসেসারি, কোথায় দেখেন, এই যে আদানির বিদ্যুৎ, আমাদের প্রয়োজন ছিল না তো। সরকার বলছে আমাদের ২৯-৩০ হাজার মেগাওয়াটের ক্যাপাসিটি আছে, ক্যাপটিভ চার্জ বাদ দিলেও আমাদের ২৫ হাজারের ক্যাপাসিটি আছে। তাহলে আদানি থেকে আমাকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন কিনতে হবে? আমি যে তাকে বছরে বছরে ১ বিলিয়ন, ২ বিলিয়ন, ৩ বিলিয়ন ডলার দিচ্ছি, আমি তো খরচ সেভ করছি না তো দেশের জন্য, রাষ্ট্রের জন্য। তো এই ধরনের অযথা প্রচুর প্রকল্প আছে যেটা দিয়ে বাংলাদেশ রাষ্ট্র সরকার লুটপাটটা জারি রেখেছে, সে খরচ কমাচ্ছে না। এরপরে দেখেন এই সবকিছুর রেজাল্ট হচ্ছে যে আপনি দায় এবং দেনাতে আটকে যাচ্ছেন বারবার। আপনাকে বারবার এই ঋণ করে করে ঘি খেতে খেতে একটা জায়গাতে এসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র দেউলিয়া হবার পথে চলে গেছে। কারণ সে এমন একটা ঋণের ছন্দে আঁকড়ে পড়ে গেছে যে এই ডেট ট্র্যাপ থেকে সে বের হইতে পারবে না। এই জন্য আমরা জাতিকে সতর্ক করছি যে আপনারা বাজেট নামক এই যে প্রতি বছরের যে রাষ্ট্রীয় অনির্বাচিত সরকারের যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি সম্পর্কে আপনাদেরকে জবাবদিহিতার আওয়াজ তুলতে হবে। যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন, আপনি কেন দিচ্ছেন? এই যে ট্যাক্স দিচ্ছেন, এই ট্যাক্সের বিপরীতে আপনি কোন সেবা পাচ্ছেন, কোনটা পাচ্ছেন না? সরকারি অফিসের কোন কোন সেবা আসলে আমরা পাচ্ছি? পাসপোর্ট করা থেকে শুরু করে, এনআইডি বের করা থেকে শুরু করে, টিন বের করা, সার্টিফিকেট বের করা, ঘুষের টাকা, ফি হচ্ছে ১০০০ টাকা, ২০০০ টাকা, ঘুষ দিতে হয় ৫০০০ টাকা, ১০০০০ টাকা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট। তাহলে রাষ্ট্রের এগুলোও তো ট্যাক্সেশনের মধ্যে চলে যাচ্ছে খরচ। এটাও তো ইনডাইরেক্ট ট্যাক্সেশন, অবৈধ কর। প্রত্যেকটা আপনি ট্যাক্স দিতে যান, কর কমিশনার আপনাকে বিপদে ফেলে টাকা নেবে যে কি ব্যাপার, আপনি হঠাৎ করে ট্যাক্স দেওয়া শুরু করতেছেন, তো গত বছর ট্যাক্স দিলেন কিনা, আগের বছর দিলেন কিনা, খোঁজ লাগাবে। খোঁজ লাগায় আপনাকে বিপদে ফেলবে। তা আপনি যদি বিপদে পড়তে না চান, তো লোকে আবার ৫০,০০০ টাকা ট্যাক্স দেন। এটা হচ্ছে ইললিগাল ট্যাক্স। তো বাংলাদেশ এই রাষ্ট্রটা হচ্ছে অবৈধ বৈধ চাঁদাবাজির একটা সিন্ডিকেট, একটা মাফিয়াতে পরিণত হয়েছে। এই জন্য আমরা বলছি, জনগণকে সতর্ক করছি, আপনাকে বুঝতে হবে যে আপনার টাকা কিভাবে চুরি হচ্ছে, কে কে চুরি করছে, এবং এই চুরিটা আপনি কিভাবে বন্ধ করতে পারবেন। শুধুমাত্র বাজারে গিয়ে আপনি হাপিশ্বাস করলে হবে না যে আমি তো আসলে কুলোতে পারছি না, আমি তো আসলে চলতে পারছি না, এটা বলাটা এনাফ না। এই রাষ্ট্রটা একদিন এইভাবে ঋণগ্রস্ত হতে হতে দেউলিয়া হয়ে যাবে। তাই আমরা জাতিকে সজাগ হবার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি যে প্রস্তাবিত বাজেটটা একটা অবাস্তব বাজেট। এটার 50% এই রাষ্ট্র সরকার বাস্তবায়ন করতে পারবে না। যে রেভিনিউ কালেকশন, যে রাজস্ব আদায়ের পরিকল্পনা করেছে, তারও 60-70% বেশি সেটা কালেকশন করতে পারবে না। যে পরিমাণ ঋণের পরিকল্পনা করছে, বাংলাদেশ রাষ্ট্রকে এই পরিমাণ ঋণও এখন আর দেবে না। কারণ আপনার এত ঋণ আটকে আছে
নতুন কোনো সংস্থা নতুন করে ঋণ দেবার ক্ষেত্রে আরো 10 বার 20 বার আপনাকে ভাববে। এবং ইন্টারন্যাশনালি যে ক্রেডিট রেটিং আছে, আমার রাষ্ট্রের ক্রেডিট রেটিং মানে ঋণ পাবার সম্ভাব্যতার যে যাচাইয়ের একটা নীতিমালা আছে, এখানে আমরা আগের থেকে অনেক নিচে নেমে গেছি। এই স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, মুডিজ, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশের ক্রেডিট রেটিংকে নিচে নামিয়ে দিয়েছে। তো এই বাস্তবতায় যে বাজেট ঘোষণা করা হচ্ছে, টোটাল বাজেটটাই হচ্ছে যে একটা নামকাওয়াস্তে বাৎসরিক মানে স্পোর্টসের মতো হবে আর কি, অ্যানুয়াল এক্সারসাইজের মতো আর কি। এটা দিয়ে এই রাষ্ট্রের প্রত্যেক দিনকার আমার আপনার গরিব মানুষের যে কষ্ট, মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম কমানো, সিন্ডিকেট, মাফিয়া, টাকা লুটপাট, পাচার, এর কোনোটা বন্ধ হবে না। তো আমার বাজেট বক্তব্যের ব্রিফিং এখানেই আমি শেষ করছি। এ পর্যায়ে আমি দলের সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জুকে বলছি কনক্লুড করবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গণমাধ্যমের বন্ধুরা এবং দেশবাসী, আপনারা দেখেছেন যে আমরা দেশের এই চরম অর্থনৈতিক সংকটে যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে, সেখানে আমরা একটা প্রশ্ন রেজ করেছি আজকে। সেটা হচ্ছে দুর্নীতি কি থামবে না মহা সমারোহে চলবে? কারণ আপনারা দেখেছেন যে প্রত্যেক বর্ণনাতেই যেটা বারবার আসছে যে আমাদের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে। দুর্নীতি এবং পাচার, এই দুটো আমাদের বিরাট সংকট। দেখেন, আমাদের দেশটা অনেক সংকটের মধ্য দিয়ে এসেছে। আজকে এই দেশের অর্থনীতি প্রায় $450 বিলিয়ন একটা অর্থনীতি আমাদের। এবং এই অর্থনৈতিক যে ভিত্তিটা আমাদের এখানে দাঁড়িয়েছে, এখানে বেশিরভাগ ইনপুট হচ্ছে আমাদের মেহনতি মানুষের, কৃষক, শ্রমিক, তারপরে প্রবাসী কর্মী, তাদেরই এখানে সবচেয়ে বেশি অবদান। আমাদের যারা শিল্পপতি, দেখা যাচ্ছে তারাই সবচেয়ে বেশি ব্যাংক্রাফট, তারাই বেশি সবচেয়ে বেশি আপনার ওই যে কি ঋণ খেলাপি তারা। কিন্তু আমাদের গরিব শ্রমিকরা তারা কিন্তু প্রতিনিয়ত ট্যাক্স দিয়ে যাচ্ছে। আমাদের যে ভ্যাট ট্যাক্স আমাদের প্রতিনিয়ত ক্রয়ের মধ্য দিয়ে সরকার পাচ্ছে। ব্যারিস্টার ফুয়াদ এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত বলেছেন। এখন একটা চোরকে যদি আপনি বাজেট করতে বলেন, সেই চোর তো চুরির বাজেটই করবে। তার চুরি করার জন্য যা যা দরকার সেটার দিকে তার ফোকাসটা বেশি থাকে। আমরা কেন সরকারকে চোর বলছি? কারণ দেখেন, দেশের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন আমাদের আইন বিভাগ, যে পার্লামেন্টটাকে আমরা বলেছি এটা একটা 5% ডামি পার্লামেন্ট। এবং কেন, এটা আর ব্যাখ্যা করার কোনো দাবি রাখে না। এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই পার্লামেন্টের কোনো বৈধতা নাই। এবং সেই পার্লামেন্টে আমরা দেখলাম যে প্রত্যেক এমপিকে 25 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব এসেছে এবং এটা হয়তো পাশও হয়ে যাবে। অথচ নীতিগতভাবে বলা হচ্ছে পার্লামেন্টের মেম্বাররা হচ্ছে আইন প্রণয়ন করবেন, তারা কোনো উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত হবেন না। তাহলে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত হবেন উপজেলা চেয়ারম্যানরা, হবেন জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। তাহলে আপনি যদি এমপিকে এই ধরনের একটা থোক বরাদ্দ দেন, তাহলে আমাদের আজকে যেই উপজেলা পরিষদ বা আমাদের যেই সমস্ত তৃণমূলে যেই উন্নয়নের যে পর্ষদগুলো আছে, সেগুলো তো কাজ করবে না। তাহলে অযথা আমরা এতগুলো পরিষদ বানিয়ে রাখলাম কেন? এতগুলো বেতন ভাতা, ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে সরকারের যে বেতন ভাতা দেয়া হচ্ছে, অপ্রয়োজনীয় বেতন ভাতা আছে আপনার 1/3, যেখান থেকে খরচ কমানো সম্ভব। তাহলে আমাদের আইন বিভাগটাকে এটা একটা রাবার স্ট্যাম্পে পরিণত করা হয়েছে। এরপরে বিচার বিভাগ সম্পর্কে যদি আপনি জানেন, আপনি দেখবেন যে এই বিচার বিভাগকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছে। এবং এই বিচার বিভাগের অবস্থা কি, কয়েকটা জিনিস দেখলে আমরা বুঝবো একজন বিচারপতি, প্রধান বিচারপতিকে কিভাবে দৈহিকভাবে লাঞ্ছিত করে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। এবং সেই বিচারপতিকে বানানো হয়েছে অন্যায়ভাবে, তাকে দিয়ে পারপাস সার্ভ করার পরে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যেমনি ভাবে আজকে বেনজির, যেমনি ভাবে মিস্টার আজিজ, এদেরকে ছুঁড়ে ফেলা হয়েছে। তাহলে বিচার বিভাগ, আইন বিভাগ
এরপরে প্রশাসনের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সচিবালয়ে গেলে আমরা দেখি যে এখানে শত শত হাজার হাজার লোকরা ওএসডি হয়ে বসে আছে, তাদের কোনো কাজ নাই, তাদেরকে অযথা তাদের পদ এবং বেতন দেওয়া হচ্ছে। তো সেজন্য আমরা বলছি যে যেই সরকার নিজেই সংবিধান মানে না, যে সরকার নিজেই কোনো আইন কানুন মানে না, যে সরকার নিজেই সর্বস্তরে দুর্নীতিগ্রস্ত, এই সরকার নিজে কিভাবে আরেকজনকে আইন মানাবে? সে কিভাবে আর্থিক শৃঙ্খলা ফেরত আনাবে? সে কিভাবে এই ব্যাংক লুট, শেয়ার বাজার লুটটা থামাবে? সুতরাং আমাদের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদ আজকে যেই প্রাক বাজেট আমাদের আশঙ্কাগুলো এখানে তুলে ধরেছেন, আমরা মনে করছি যে এই সরকার যতদিন থাকবে ততদিন ধীরে ধীরে দেশটা দেউলিয়া হওয়ার দিকে যাবে। আপনি দেখেন 100 বিলিয়ন আমাদের ঋণ, 5 বিলিয়নের মতো হচ্ছে ইমিডিয়েট আমি শোধ করতে পারছি না। এরপরে আমার ব্যাংকগুলোতে এখন আর টাকা নাই, সরকার ঋণ নেবে কোত্থেকে? যে টাকা রেখেছে সে টাকা পাচ্ছে না, স্বর্ণ পর্যন্ত গায়েব হয়ে যাচ্ছে ব্যাংকের লকার থেকে। অর্থাৎ এই সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা নাই, একটাই প্রত্যাশা যে বাবা তোমরা তাড়াতাড়ি ক্ষমতাটা ছাড়ো। চোর কবে আমার বাসা থেকে ছাড়বে, ডাকাত কবে আমার বাসা থেকে দূর হবে, এটাই হচ্ছে এখন আমাদের একমাত্র প্রত্যাশা। এবং আমরা মনে করি সে যে বাজেট দিতে চাচ্ছে, আমাদের সমাজে আমরা প্রায় সময় দেখি মা বাবা যখন ব্যস্ত থাকে, ফ্যামিলিতে সময় দিতে পারে না, তখন সে এক ছেলের হাতে মোবাইল দিয়ে রাখে, এক মেয়েকে ফাস্ট ফুড এনে খেতে বসিয়ে দেয়, আরেকজনকে হিন্দি সিরিয়াল বা কার্টুন ছেড়ে রেখে তাকে টেলিভিশনের সামনে বসিয়ে 4 সন্তানকে চারদিকে ব্যস্ত রেখে তখন তিনি ওনার কাজ করেন। আজকে সরকার যেহেতু সে অবৈধ, যেহেতু সে এই রাষ্ট্রের কল্যাণে তার কোনো বৈধতা নাই, ফলে সে কিছু কিছু বেনজির, কিছু কিছু আজিজ, কিছু কিছু আপনার ওই যে আব্দুল হাই বাচ্চু টাইপের এই ধরনের মাফিয়াদেরকে সে বিভিন্ন দিকে লাগিয়ে দিয়েছে। আর সে সরকারের প্রতিষ্ঠানগুলোকে তার এই মাফিয়া তন্ত্রের টুলস হিসেবে ব্যবহার করছে। আপনারা দেখেছেন হাইকোর্ট থেকে, সর্বোচ্চ আদালত থেকে একটা ব্যাংকের দুর্নীতি তদন্তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কি অদ্ভুত দেশ, কি অদ্ভুত সরকার! সুতরাং আমরা বারবার বলছি যে এই সরকারের, অবৈধ সরকারের বাজেট, সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি। এবং কিছু কিছু জায়গায় আপনারা হয়তো বলবেন যে এই সরকারকে আপনারা অবৈধ বলছেন, তার কাছে আবার প্রত্যাশা কিসের? এখানে আসলে প্রত্যাশার বিষয় না, প্রত্যাশাটা আমাদের জাতির কাছে, রাষ্ট্রের জনগণের কাছে। যেমন দেখেন, একটা ছোট্ট উদাহরণ দেই, আমরা বারবার বলছি যে এই দুর্নীতি বন্ধ করতে পারলেই আমার খরচের অনেক অংশ বেঁচে যাবে। অপচয় বন্ধ করতে পারলে, যেমন আমরা ধারণা করছি যে 8 লাখ বা 9 লাখ কোটি টাকার একটা বাজেট সরকার দিতে যাচ্ছে, বা 10 লাখ কোটি টাকার একটা বাজেট দিতে চাচ্ছে, তার মধ্যে 4 থেকে 5 লাখ কোটি টাকাই দেখা যাচ্ছে পুরো দুর্নীতির খাতে চলে যাবে। এখন দুর্নীতি বন্ধ করার জন্য কি করা যেতে পারে? এই যে আপনি এখন দেখছেন বেনজিরের হাত যেখানেই দিচ্ছেন, গাজীপুরেও তার জমি, তারপরে আপনার গোপালগঞ্জ তো প্রায় অর্ধেক তার জমি, মাদারীপুরে তার জমি, সেন্ট মার্টিনে তার জমি, গুলশানে তার জমি, সিঙ্গাপুরে তার জমি। কি পরিমাণ এক বেনজিরকে সরকার মানে অর্থ, মানে আরো মনে হচ্ছে আরো বের হবে, আরো বের হচ্ছেন প্রতিদিন। তাহলে আপনি দেখেন, বেনজির যখন আইজি হলেন তখন কি সরকার একটা নিয়ম করতে পারি না? আমরা জনগণের কাছে এই প্রস্তাবটা রাখছি যে বেনজিরের কি সম্পদ আছে এটা উনি ডিক্লেয়ার করবেন। বাংলাদেশে যে সমস্ত, যখন একজন ডিসি যখন ডিসি হিসাবে শপথ নেবেন, সাথে সাথে ওনার কি সম্পদ আছে সেটা তিনি রাজস্ব বিভাগের কাছে একটা ডিক্লারেশন দিবেন। একজন জাজ যখন জাজ হিসাবে নিয়োগ পাবেন, তিনি তার কি সম্পদ আছে এটা একটা ডিক্লারেশন দিবেন। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, এই যে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছেন, বেনজিরের স্ত্রী, বেনজিরের কন্যারা এত এত সম্পদের মালিক হলেন, তারা তাদের প্রফেশন কি? তাহলে বেনজির যখন আইজি হলেন তখন যদি এই ডিক্লারেশনটা থাকতো যে তার স্ত্রী কি গৃহিণী, না উনি মৎস্যজীবী, না জেলে, এখন তো শুনতেছি উনার স্ত্রী জেলে,
এত পরিমাণ মৎস্য উৎপাদন করেছেন, এই মৎস্য উৎপাদনের টাকা দিয়ে মানে জমি কিনে শেষ করতে পারছেন না উনি এখন। তো সুতরাং আমাদের একটা প্রস্তাব হচ্ছে দেশবাসীর কাছে যে আপনারা এটা নিয়ে দাবি তোলেন যে আমাদের কোনো অর্থনৈতিক প্রশাসনিক দায়িত্বে থাকবেন তাকে রাষ্ট্রীয়ভাবে তার সম্পদের একটা হিসাব দিতে হবে। যেমনি ভাবে আমাদের এখানে এমপিরা দিতে হয়, যেমনি ভাবে উপজেলা চেয়ারম্যান যারা প্রার্থী ছিলেন তারা প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাদের ডিক্লারেশন দিতে হয়। যদিও আমরা দেখেছি যে এত বাদ টাদ দিয়েও এক এক উপজেলা চেয়ারম্যানের দেখলাম 100,000 গুণ বেশি সম্পদ বেড়েছে। এইভাবে আমাদের দুর্নীতিগুলোকে দূর করতে হবে এবং সত্যিকার অর্থে এই সরকার হয়তো একটা সময় শ্রীলঙ্কার মতো পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটা লিখে রাখেন আপনারা, ইতিহাসে এটাই হয়েছে। কিন্তু আমাদের যে ঋণ, আমরা যে মাথা পিছু যে আজকে লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা মানুষ আমরা ঋণগ্রস্ত, দায়টা তো শেষ পর্যন্ত আমার। এই সরকার যখন টাকা দিতে পারবে না তখন কি করবে? সে তো ট্যাক্স বাড়াবে। আমার 30 টাকার আলু 65 টাকা দিয়ে খেতে হচ্ছে, আমার 40 টাকার পেঁয়াজ 75 টাকা দিয়ে খেতে হচ্ছে, আমার 10 টাকার ডিম 20 টাকা দিয়ে খেতে হচ্ছে। এই তো জনগণের উপরেই তো আসছে সত্যা। সেই জন্য আমরা বলবো জনগণকে যে জাগতে হবে, জনগণকে দাঁড়াতে হবে, জনগণকে বাজেট বুঝতে হবে, জনগণকে বাজেট নিয়ে কথা বলতে হবে। সেই জন্য আমাদের আজকে আমাদের দলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদ বাজেট সম্পর্কে একটু বিস্তারিত কথা বলেছেন। আমরা বলবো জনগণ আপনারা জেগে উঠুন, জনগণ আপনারা সতর্ক হন, প্রত্যেকটা বিষয়ের ব্যয় সম্পর্কে, আয় সম্পর্কে আপনি জানুন। আপনি রাষ্ট্রকে প্রতিদিন কত টাকা দিচ্ছেন, আপনি প্রতি বছর রাষ্ট্রকে কত টাকা ট্যাক্স দেন, আপনি নিজেও সেটা জানেন না। আপনি হিসাব করেন আপনার প্রতিদিনের খাওয়ার দাওয়ার, ঘর ভাড়া খরচ, মোবাইল ফোন, আপনার বিদ্যুৎ বাবদ আপনি যেই ট্যাক্সটা, যেই ভ্যাটটা সরকারকে দিচ্ছেন সেটা হিসাব করেন। যদি হিসাব করতে পারেন, সচেতন হতে পারেন, তাহলে আপনি জবাবদিহি নিতে পারবেন। এবং আমাদেরকে অবশ্যই এই জবাবদিহি নিতে হবে, আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। যদি আমরা দাঁড়াতে পারি তাহলে দেশটাকে আমরা শৃঙ্খলায় ফিরাতে পারবো। এই সরকারের উপরে আমাদের কোনো প্রত্যাশা নেই, আমাদের সকল প্রত্যাশা জনগণের কাছে, এবং এই জনগণই একদিন ঘুরে দাঁড়াবে এবং আমরা আমাদের দেশটাকে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ আজকে আমাদের এই প্রাক বাজেট আলোচনায় আসার জন্য, শোনার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, তলাবিহীন ঝুড়ি কথাটা তো একটা, আমরা সবাই জানি যে এটা একটা সিমটমিক বা সিমটোমেটিক একটা কথা, বা এটাকে কি বলা যায়, রূপক কথা, যে একটা ঝুড়িতে আমি যা রাখলাম সব পড়ে যাচ্ছে। তো এখন এটা তো দেশের এখন যে অবস্থা, এটা অনেকেই এই আশঙ্কাটা প্রকাশ করছেন যে আমাদের দেশে যাই আসছে সব লোপাট হয়ে যাচ্ছে। আপনি তো দেখেছেন যে করোনাকালীন সময়ে সারা পৃথিবীতে এমন অবস্থা হয়েছে, মানুষ মানুষের সম্পদ দান করে দিয়েছে। করোনাকালীন সময়ে মানুষ নিজেকে ডেডিকেট করে দিয়েছে সারা পৃথিবীতে। আর আমাদের দেশে আমরা দেখলাম করোনাকালীন সময়ে পুকুর চুরি হয়েছে। পর্দার দাম 500 টাকার পর্দার বিল করা হয়েছে 40,000 টাকা, 5 টাকার কলার দাম ধরা হয়েছে 450 টাকা, 200 টাকার বালিশের দাম ধরা হয়েছে 6,000 টাকা। তারপরে কি হয়েছে, টিকা, ভ্যাকসিন, রিপোর্ট জালিয়াতি করা হয়েছে, এবং সেই জালিয়াতি আপনারা গণমাধ্যমের লোকেরাই আপনারা ধরেছেন। সুতরাং এটা কি বলবো, এটা তলাবিহীন ঝুড়ি না বলে এটা বলা যায় যে এটা কোনো ঝুড়ি টুড়ি নাই, এটা যাই ফেলে সবে আওয়ামী লীগের এই দৈত্য দানবের পকেটে ঢুকে যাচ্ছে। এই জন্য আমরা মনে করি যে এই ভয়াবহ দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বাঁচাতে হবে এবং এটা প্রত্যেকটা জনগণকে উপলব্ধি করতে হবে, কারণ এইটা জনগণের সম্পদ। আমি একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের এখানে একজন মিডিয়া ব্যক্তিত্ব আছেন আব্দুল নূর তুষার। উনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেছেন। উনি লিখেছেন যে কি, চাকরের সম্পদের পরিমাণ যদি এত হয় তাহলে মানিকের সিন্ধুকের গভীরতা জানি কত। তো আপনার
সাংবাদিকরা ইন্টারভিউ করেছে আব্দুল নূর তুষারের, যে আপনি মালিক বলতে এখানে কাকে বুঝিয়েছেন, আর চাকরি বা কে? উনি তো একটু ঝামেলায় পড়ে গেছেন। উনি বললেন যে আসলে মালিক বলতে আমি বুঝাতে চাইছি দেশের জনগণকে, কারণ দেশের জনগণই তো সম্পদের মালিক। তো তাইলে উনি বুঝাইতে চাচ্ছেন যে দেশের মানুষ কত ধনী, যার কারণে চোরেই নিয়ে গেল এত টাকা। তো যে সাংবাদিক প্রশ্ন করছেন তিনি বলছেন যে আপনি যাকে মালিক বলছেন, তো মানুষ তো তাকে মালিক বলছে না, মালিক তো মানুষ মনে করছে একজনকে। তো ওই যে একটা গল্প শুনেছেন না আপনি, এক লোককে জেলে নিয়ে যাওয়া হয়েছে, আদালতে গিয়ে জিজ্ঞেস করছে যে তুমি কি করেছ। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বলছেন আমাদের প্রধানমন্ত্রী চোর, আমাদের প্রধানমন্ত্রী ডাকাত, আমাদের প্রধানমন্ত্রী খুনি, আমাদের দেশের প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি। তো বলছে তুমি এই ধরনের করেছো? বলছে না, আমি তো উগান্ডার প্রধানমন্ত্রীকে এটা বলেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা বলে নাই। তো বিচারক বলতেছে কোন দেশের প্রধানমন্ত্রী চোর ডাকাত বাটপার আমরা জানি, তুমি আমাদেরকে শিখাইও না। তো এখন ঘটনা হচ্ছে আব্দুল নূর তুষার কাকে মালিক বলেছেন আর মানুষ কাকে, কোন মালিকের সিন্ধুকের গভীরতার কথা বুঝতে পারছে। আমি কি কথাটা বুঝাতে পারছি? সুতরাং এই দেশটাকে এই আওয়ামী লীগ আমাদেরকে তলাবিহীন ঝুড়ি আগেও বানিয়েছে, এখন ঝুড়ির আশেপাশে যে দেয়াল আছে সেটাও সে লুটে পুটে খাচ্ছে। এরকম একটা অবস্থায় আমরা চলে যাচ্ছি। তো আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে এবং সবাইকে এটার জন্য ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাতে হবে, এটাই আমাদের আহ্বান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।